কলকাতার উত্তর শহরতলি ব্যারাকপুর স্টেশন থেকে প্রায় আধ ঘন্টা বাসপথে এই খাড়াপাড়ার অবস্থান। রাস্তার ঠিক ওপারের অঞ্চলটাই ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত হলেও এপার সম্পূর্ণভাবে পঞ্চায়েত। পাড়ার মোড়েই ঢুকেছে পঞ্চায়েতের ইটের রাস্তা, যা ধরে প্রায় 5 মিনিট হাঁটলেই খাড়াপাড়ার শেষ এবং মুসলিম পাড়ার সূত্রপাত। এই ইটের রাস্তার ঠিক বাম দিকে পাড়ার একেবারে শুরুতেই পড়ে একটা পুকুর ও তাকে ঘিরে প্রায় 6টা বাড়ির অবস্থান। এদের মধ্যে 5টা বাড়ি পাড়ার আদিম অধিবাসী খাড়া বংশকুলের হলেও একটি হল বাইরে থেকে জায়গা কিনে উঠে আসা স্কুলের মাস্টার শঙ্খ রায়ের। তো এই পুকুরে বাড়ির অবস্থানের ক্রম অনুযায়ী প্রথম বাড়ি পড়ে বৃদ্ধ দ্বারকানাথ খাড়ার। বয়স প্রায় 80-র ঘরে, চলৎশক্তিহীন বললেই চলে। ওনার 2 ছেলে দেবেন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রনাথ। এই পাড়ার অধিকাংশ মানুষের মতোই এদের বাড়িরও কেউই মাধ্যমিক পাশও নয়। বড় ছেলে দেবেন্দ্রনাথ চাকরি করেন একটা ব্যাটারি ফ্যাক্টরিতে, আর দ্বিজেন্দ্রনাথ জুট মিলের শ্রমিক। দুজনেরই বয়স 50 ছুঁই ছুঁই। দেবেন্দ্রনাথের স্ত্রী মালিনী বাড়ির বড় বউ, ওদের একমাত্র ছেলে ক্লাস 9-এ পড়া দেবেশ। দ্বিজেন্দ্রনাথ ও ওনার স্ত্রী শোভার একটিই মেয়ে, ক্লাস 8-এ পড়া দিয়া। গল্পের শুরুতেই যে পুকুরের উল্লেখ পেয়েছেন, সেখানেই নিজেদের বাড়ির ঘাটে জামাকাপড়, বাসন মাজা ইত্যাদি করে থাকেন এই 2 বউ। রায় বাড়ি বাদ দিলে পুকুরের ধারের বাকি প্রত্যেকটা বাড়ির মহিলারাও তাই করেন, তবে তা বলবো অন্য কোনো দিন। এ তো গেল পোশাকি পরিচয়। এবার আসা যাক সেই বিষয়ে যে কারণে আমরা ব্যারাকপুরের খাড়াপাড়ার কথা বলছি। দুজনেই সারাদিন খেটে ক্লান্ত হয়ে পড়েন। ঘরে ফিরে আর বেশি কিছু করার শক্তি বা ইচ্ছাও থাকে না, ফলে বাড়ির পরিবেশে কিছুটা নিঃসঙ্গতা জমে ওঠে, বিশেষ করে রাতের বেলায়। বৃদ্ধ দ্বারকানাথের স্ত্রী ছিলেন বড় সূচিবায়গ্রস্ত। 2 বউ বিয়ে হয়ে আসার পরই বারবার স্নান করে শুদ্ধ হতে বলতেন। যেমন ভাত রান্না করার পর কড়াইতে মাছ চড়াবার আগে স্নান করতে হতো, আবার মাছের ঝোল হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দেওয়ার আগে আরও একবার স্নানের ফরমান। ফলে এই অভ্যাসের বশবর্তী হয়ে শাশুড়ি গত হওয়ার পরেও 2 বৌমা পালা করে করে ভীষণ উৎসাহের সাথে পুকুরে গিয়ে স্নান করেন। শোভা সম্পর্ক অনুযায়ী ছোট বউ হলেও ব্যক্তিত্বে বেশ দৃঢ় ও পরিপাটি, দেখতেও মানানসই, সেজন্য পাড়ার সবার চোখে সহজেই পড়ে যান। পুকুর পাড়ের ব্যস্ততা ও চেনা মুখগুলোর আনাগোনায় পথচারীরা মাঝে মাঝেই একটু থমকে তাকান, আর শোভা নিজের মতো কাজ করতে করতেই সেই সব দৃশ্য উপভোগ করেন। লোকজনের চোখে পড়ে যাওয়া শোভাকে কেমন যেন একটা আলাদা গুরুত্বের অনুভব করায়। এদিকে বাড়ির বড় বউ মালিনীও কোনো কিছুতে কম নন, তা ব্যারাকপুরের যে কোনো বাসিন্দা বলে দেবে। পাড়ার লোকজন বলেন যে বিয়ের পূর্বে মালিনী নাকি লোকের বাড়ি বাড়ি জল তুলে দিয়ে আসতেন পয়সার বিনিময়ে। তখনই একদিন পাশের রাস্তা দিয়ে যেতে যেতে তাকে দেখে নাকি মন গলেছিল ব্যাটারি কোম্পানির লেবার দেবেন্দ্রনাথের। রোজ সকালে স্নান শেষে সূর্যকে প্রণাম করে মন্ত্র উচ্চারণ করেন মালিনী। এই দৃশ্য পাড়ার অনেকেই দেখেন। উনি একটু অপ্রস্তুত হয়েছেন এমন একটা ভাব করে দ্রুত শাড়ি ঠিক করে বাড়িতে ঢুকে যান। এই তো গতকাল স্নান করে উঠে মালিনী চমকে যান, দেখে যে কাপড় অগোছালো হয়ে আছে। তড়িঘড়ি সব ঠিকঠাক করতে গিয়ে আরও চমকে যান এটা দেখে যে মাস্টার রায়বাবুর একমাত্র ছেলে সোহম কলেজের ট্রেন ধরবার জন্য পথে বেরিয়ে কিছুটা বিস্মিত মুখে দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতে লজ্জা পেয়ে দ্রুত হেঁটে অদৃশ্য হয়ে গেল। এই সোহমের কাছেই তিনি নিজের ছেলে দেবেশকে পাঠান সায়েন্স গ্রুপ পড়তে, আর দেবেশ কিছুই পড়া বুঝতে না পারার জন্য সোহম অধৈর্য হয়ে চিৎকার করে নিজের ঘর থেকে শুনতে পান মালিনী। এই সোহম তো নাকি কলকাতাতে কলেজে পড়ে, তো সেখানে তো নিশ্চয় কতই মেয়েরা পড়াশোনা করে, কিন্তু তবুও সে তাকালো কেন? এমন ভাবতে ভাবতেই নিজের অজান্তেই হালকা একটা হাসি ফুটে ওঠে মুখে। যাই হোক, ওকেই জিজ্ঞাসা করা যাক। মনস্থির করে নিয়ম মতো ডুব দিয়ে তারপর চোখ বন্ধ করে ওই অবস্থাতেই হাঁটা দিলেন রায়বাবুর বাড়ির উদ্দেশ্যে। সপ্তাহে 2 দিন দেবেশ যায় সোহেমের কাছে সায়েন্স গ্রুপের বিষয়গুলো পড়তে, আর সেটা কোন কোন দিন এক কথায় পাড়ার যে কেউ বলে দিতে পারবেন, কারণ সোহেমের চিৎকার। সে বহুবার চেষ্টা করেও দেবেশকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারে না জটিল বিষয়গুলো। একে তো দেবেশ গবেট, তার ওপর মহা ফাঁকিবাজ। আজও যথারীতি সোহেমের চিৎকারে পাড়া মুখরিত।
তোকে কতবার বলেছি অক্সিজেন জারক পদার্থ, তাহলে এই বিক্রিয়াটা কি হবে? আর তুই কি লিখেছিস? কণ্ঠস্বরটা বেশ স্পষ্ট শুনতে পাচ্ছেন মালিনী এবার। এতক্ষণে পৌঁছে গেছেন রায়বাণীতে। মালিনী ভালো করেই জানেন দিনের এই সময়ে সোহেমের মা অফিসে এবং বাবা অর্থাৎ ইতিহাসের মাস্টার শঙ্খ রায় ইতিমধ্যেই স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আসলে ওনার স্কুল তো সেই বনগা। উনি আস্তে আস্তে খোলা কলাপসিবল গেটের ফাঁক দিয়ে নিঃশব্দে প্রবেশ করলেন। ধীরে ধীরে এগিয়ে চললেন সোহেমের ঘরের উদ্দেশ্যে। দেবেশের প্রতি সোহেমের চিৎকার স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকল। এক সময়ে সে তিরস্কার করতে করতে আচমকা দরজার দিকে তাকালো এবং চমকে গেল। সোহেমের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেবেশও গেল চমকে। দেবেশের মা মালিনী এসেছেন। আসুন বৌদি, বসুন বলে ঘরের এক কোণ থেকে একটা টুল এনে সামনে বসিয়ে দেয় সোহেম। টুলে বসতে যাওয়ার সময় সোহেম আর দেবেশ কিছুটা চমকে ওঠে। হয়তো ভেজা কাপড়ে হঠাৎ উপস্থিত হওয়ায় পরিবেশ একটু অস্বস্তিকর হয়ে পড়ে। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। লজ্জায় মাথা নিচু করে ছেলে দেবেশ। তবে সোহেমের যেন তখনও ঠিক হুঁচ ফিরে আসেনি। সামনে চলতে ফিরতে থাকা এক প্লেট মটন বিরিয়ানির মতো করে তাকিয়ে আছে মালিনীর দিকে। মালিনী টুলে বসে সামনের দিকে তাকিয়ে সোহেমের সেই একই হাভাতে দৃষ্টি দেখেন যা গতকালও তিনি লক্ষ্য করেছিলেন পুকুরে স্নান করার সময়। উনি কেমন একটা দুষ্টু সুলভ নিঃশব্দ হাসি হাসলেন সোহেমের উদ্দেশ্যে। সোহেমের অবশেষে হুঁশ ফিরল। বলুন বৌদি, হঠাৎ আজ এলেন? কেন, আমি আসতে পারি না বুঝি? অতিরিক্ত ন্যাকামো করে বললেন মালিনী। ঘরে তো মা এভাবে কথা বলে না, অবাক হয়ে যায় দেবেশ। না, তা কেন নয়। কথাটা বলতে বলতে আপনা থেকেই সোহেমের চোখ বিভিন্ন দিকে যাচ্ছিল। বললেন, আসলে তুমি রোজ দেবেশের ওপর চেঁচাও। তোমার দাদা খুবই রেগে গেছেন শুনে। উনি গত সপ্তাহ ধরে বলছেন তোমার চিৎকারের জন্য পাড়ার সবাই নাকি ওনার ওপর হাসে, বলে দেখ দেখ তোর ছেলেটা কেমন গর্ধব। কিন্তু তাই বলে তো। সোহেমের সাফাই পুরোটা না শুনেই মালিনী বলে ওঠেন, আরে আমি জানি ও একটা মূর্খ, তোমার কোনোই দোষ নেই। তুমি তো অনেক ভালো, তাই ওকে মারধর করো না। ওর আগের মাস্টার তো অনেক মারতো। কথাগুলো সত্যি, তাই মাথা নিচু করেই থাকে দেবেশ। সোহেমের মুখের বলিরেখাগুলো আরও কোমল হতে থাকে। মালিনীর দিকেই তাকিয়ে সোহেম ধীরে ধীরে বলে, দেখুন না, আজ রসায়নের সহায়িকাটা পর্যন্ত আনেনি। মালিনী বলল, তাই? এই যা, ওটা নিয়ে আয় বাড়ি থাকে এক্ষুনি। কথাটা শুনে যেন হাঁফ ছেড়ে বাঁচল দেবেশ। ওর এত নিন্দে মন্দ ভালো লাগছিল না। এবার বেশ সময় নিয়েই ধীরে সুস্থে আসবে সে। দেবেশ বেরিয়ে যাওয়ার পর মালিনীর সাথে একটি ঘরে একা বসে থেকে কেমন অস্বস্তি লাগছিল সোহেমের। এরই মধ্যে হঠাৎ উঠে দরজাটা ছিটকিনি টেনে দিলেন মালিনী। একি, দরজা বন্ধ করছেন কেন? আতকে ওঠে সোহেম। দুঃখ দুঃখ মুখের ভাব নিয়ে বসলেন মালিনী। জানো, ওর পড়াশোনার জন্যে আমাদের সংসারে অশান্তি হয়। ওর বাবার মতে সবটাই নাকি আমার অস্কারায়। রোজ ঝগড়া হয়, আমার আর ভালো লাগে না বলে কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ নিঃশব্দে কাঁদবার পর হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। না না, আপনি কাঁদছেন কেন? ও, না পড়াশোনা করলে আপনি কি করবেন? প্লিজ কাঁদবেন না বৌদি বলে অনেক চেষ্টা করল মালিনীকে আশ্বস্ত করার, কিন্তু সবই বৃথা। মালিনী সেই একইভাবে সশব্দে কেঁদে চললেন। নিরুপায় হয়ে সোহম যেই না একটু কাছে এসেছে ওনাকে শান্ত করতে, মালিনী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ভরসা খুঁজতে সোহমের কাছাকাছি আসেন। আসলে আমায় কেউ বোঝে না, আমারও যে কষ্ট আছে, কাঁদতে কাঁদতে বলে চলেন মালিনী। নিজেই অবাক হয়ে যাচ্ছিলেন নিজ অভিনয় গুণে। ধীরে ধীরে ঘরের পরিস্থিতি খারাপ হতে থাকে। দুজনের দূরত্ব কমতে শুরু করে। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। অনেক না বলা ঘটনা ঘটতে থাকলো ভেতরে। 30 মিনিট পর, কি হয়েছে মা, তোমার কষ্ট হচ্ছে নাকি? শরীর খারাপ? দরজা খোলো, বাইরে থেকে বলে ওঠে দেবেশ। চুপ কর তুই,
তুই পড়াশোনায় মন দে, সংসারে শান্তি ফিরুক। এখন বাড়ি যা। তুই পড়াশোনা করিস না বলে তোর দাদা আমাকে মারছে, সে মারুক, তাতে যদি তোর একটু লজ্জা হয়, একটু পড়াশোনা করিস। এখন বাড়ি যা, দাদা আজ আর পড়াবে না। কিন্তু মা, তখনও বলে ওঠে দেবেশ। তুই বাড়ি যা, মালিনী প্রকাণ্ড হুঙ্কার দিয়ে বলেন। আর কোনো শব্দ শোনা যায় না বাড়ি থেকে। হঠাৎ মালিনীর চিৎকার আশপাশের বাড়ির লোকজন শুনতে পায় এবার। বন্ধুরা, তোমাদের হয়তো বুঝতে বাকি নেই হঠাৎ কিসের চিৎকার ছিল এটা। কিছুক্ষণ পর সোহম আর মালিনী হেসে ওঠেন। হাসির রোল যেন থামছেই না। সোহম বলে ওঠে, আমার যদি তোমার মতো কেউ থাকতো তাহলে অনেক ভালো হতো। আমি একা মানুষ, সবকিছু তো করতে পারি না। তোমার মতো কেউ থাকলে প্রতিদিন রুটিন করে আনন্দ করতাম। আহারে, কেন তোমার গার্লফ্রেন্ড নেই? প্রশ্ন করেন মালিনী খাড়া। কথাটা শুনে সোহিনীর কথা মনে পড়ে গেল হঠাৎ। যে ক্লাসমেট সোহিনীকে সত্যিকারের ভালোবেসে প্রপোজ করেছিল সোহম, কিন্তু তাকে মুখের ওপর রিজেক্ট করে দেয় সে। ওদেরই এক কমন ফ্রেন্ড রেশমির কাছে কয়েকদিন পর শোনে যে সোহিনীকে নাকি ওর প্রাইভেট টিউটরের সাথে অনেক সময় কাটিয়েছে, তাদের মধ্যে অনেক গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। এতে সোহমের খারাপ লাগলেও পরে সবকিছু ভুলে যাও, কিন্তু পরে জানতে পারে সেই প্রাইভেট টিচার ধোঁকা দিয়ে চলে গেছে। সেদিন ভীষণ কষ্ট পেয়েছিল সোহম, খুব কেঁদেছিল ঘরে এসে। সেই সমস্ত কথা মনে পড়ল মালিনীর প্রশ্নে। মায়াভরা দৃষ্টিতে তাকালো মালিনী খাড়ার দিকে। মালিনী অবাক হয়ে বলে, কি হয়েছে, থেমে গেলে কেন? সোহম বলল, না, এখন আর ভালো লাগছে না, অন্য একদিন বলল, এখন একটু ফ্রেশ হয়ে আসি। এরপর সোহম ফ্রেশ হতে চলে গেল। এদিকে মেঝেতে পড়ে থাকা কাপড় গুছিয়ে নেন আর দরজা খুলে বেরিয়ে যান। হঠাৎ খেয়াল হয় মুখে লেগে থাকা আঠালো কি যেন লেগে আছে, তবুও সেটা পরিষ্কার করলেন না। সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন খাড়া বাড়ির বড় বউ মালিনী খাড়া। বাড়ি গিয়েই প্রথম মুখোমুখি হয় ছেলে দেবেশের সাথে। মা, তোমাকে খুব ক্লান্ত লাগছে কেন? কি হয়েছে তোমার? আর তোমার মুখে কি যেন লেগে আছে? বলতেই মালিনী বললেন, তুই পড়াশোনা করিস না বলে অনেক কথা শুনতে হয়েছে, আর ওখানে নাস্তা করেছিলাম হয়তো, এ কারণে মুখে গুড়ের রস লেগে আছে। এই বলে মালিনী সোজা ফ্রেশ হতে চলে গেল।